চলো আজকে সেট নাম্বার 13 পেজ নাম্বার 354 প্রথমে আমাদের টেক্সট বই থেকে নেওয়া গল্পের সিন। সো আমি হোপ দ্যাট মানে এটা আমাদের ফাদার্স থেকে নেওয়া হয়েছে। তোমরা জানোই প্রতিটি সেটে আমরা প্রথমে আমাদের টেক্সট বই থেকে নেওয়া গল্প এবং কবিতার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করি। তারপর আনসারে দেওয়া প্যাসেজটি ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন আমি তোমাদের সামনে অনুবাদ করি, তোমাদেরকে বুঝিয়ে দিই। তারপর আনসারের প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করব। তারপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি এবং সবশেষে অবশ্যই আমি তোমাদের সামনে রাইটিং স্কিলের উত্তর তুলে ধরবো, অর্থাৎ কমপ্লিট ডিসকাশন। রাইট? তাই ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখতে থাকো আর প্রতিটি উত্তর, প্রতিটি প্রশ্ন ভালোভাবে বুঝতে থাকো। তাহলে চলো আমরা মূল আলোচনাটি শুরু করি। এই যে গল্প থেকে নেওয়া টেক্সট, আমি আর টেক্সট পড়ছি না, চলে আসো প্রশ্ন উত্তরে। তোমরা জানোই আমাদের গল্প থেকে 5টি মাল্টিপল চয়েস থাকবে প্রশ্ন তোমাদের সামনে। লক্ষ্য করো প্রথম প্রশ্ন, ফাদার্স বিহেভিয়ার টুক এ টার্ন। বাবার আচরণ একটা আলাদা মোড় নিয়েছিল। কি মোড় নিয়েছিল? আনএক্সপেক্টেডলি, অপ্রত্যাশিত মোড় নিয়েছিল। রাইট? নেক্সট, ফাদার ডিসাইডেড টু সেন্ড দ্য হেডমাস্টার এ। বাবা স্থির করেছিলেন হেডমাস্টারকে পাঠাবেন। কি পাঠাবেন? তাহলে লেটার, চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। নেক্সট, while going to school স্বামী was bothered by। বিদ্যালয়ে যাওয়ার সময় স্বামী নিপীড়িত হয়েছিল কার দ্বারা? কনজেন্স, বিবেকের দ্বারা। নেক্সট, দ্য মোস্টেস অফ স্যামুয়েল ওয়াজ। মোস্টেস মানে হচ্ছে গোফ বা মোচ। স্যামুয়েলের গোফগুলি ছিল কেমন? থিন, পাতলা পাতলা। নেক্সট, দ্য কালার অফ স্বামীজ কোট ওয়াজ। স্বামীর কোটের রং কেমন ছিল? তাহলে এটা হবে ইয়েলো। তাহলে এই ছিল আমাদের গল্প থেকে নেওয়া 5টা মাল্টিপল চয়েস এবং তার উত্তর। চলো এবার নেক্সট কোশ্চেন। লক্ষ্য করো কোশ্চেন নম্বর বি, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তথ্য নিয়ে এই বাক্যগুলিকে পূর্ণ করতে হবে। মানে এখানে অসম্পূর্ণ কিছু শব্দ দেওয়া আছে, এগুলোকে পূর্ণ বাক্যে পরিণত করতে হবে আমাদের যে টেক্সটে দেওয়া ছিল ওই টেক্সট থেকে তথ্য নিয়ে। তাতে যদি সরাসরি কোনো লাইন মিলে যায় তাহলে আমরা ওখান থেকে কপি করে নিতে পারি, যদি সরাসরি কোনো লাইন না মিলে তাহলে আমাদেরকে ওখান থেকে তথ্য নিয়ে নিজের মতো করে বানিয়ে লিখতে হবে। বোঝা গেল? লক্ষ্য করো কোশ্চেন নাম্বার 1, ফাদার হ্যাড কম্পোজড। বাবা রচনা করেছিলেন। কম্পোজড রচনা করা বা লিখে ফেলা। তাহলে কি রচনা করেছিলেন? আ লং লেটার টু দ্য হেডমাস্টার। হেডমাস্টারকে একটি লম্বা চিঠি বা দীর্ঘ চিঠি। নেক্সট, স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং। স্বামী বিদ্যালয়ে গিয়েছিল এই অনুভূতি নিয়ে। কি অনুভূতি নিয়ে? দ্যাট হি ওয়াজ দ্য ওস্ট বয় অন আর্থ। যে সে পৃথিবীর মধ্যে সব থেকে খারাপ ছেলে বা মন্দ ছেলে। নেক্সট, পার্সোনালি স্যামুয়েল ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি। ব্যক্তিগতভাবে স্যামুয়েল অনেক বেশি বন্ধুত্বপূর্ণ। এই যে ফ্রেন্ডলি, আমি এর আগে কোন একটা সেটে তোমাদের বলেছিলাম বা বুঝিয়েছিলাম যে এখানে ফ্রেন্ডলি কোন পার্টস অফ স্পিচ। তোমরা বলো দেখি যারা ওই ভিডিওটি দেখোনি, ফ্রেন্ডলি এখানে কোন পার্টস অফ স্পিচ? মানে ফ্রেন্ডলি একটা শব্দ, আর শব্দ মানে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, কেউ না কিছু তো হবেই। তাহলে এখানে ফ্রেন্ডলি শব্দটি কোন পার্টস অফ স্পিচ? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, কোনটা হবে? আমাকে কমেন্ট করে জানাও দেখি তোমরা পারছো কিনা। আচ্ছা, তো আমরা এখানে কি লিখবো? আমরা লিখবো দেন দ্য আদার টিচার্স। অন্যান্য শিক্ষকদের তুলনায়। অন্যান্য শিক্ষকদের তুলনায়। তাহলে এই ছিল কমপ্লিট দ্য সেন্টেন্স। লক্ষ্য করো, স্টেট whether the following statements are true or false। আমি আর কোশ্চেন পড়ছি না, তোমরা জানোই এখানে দুটি বিবৃতি দেওয়া আছে, স্টেটমেন্ট দেওয়া আছে। এই বিবৃতিগুলি সঠিক না ভুল? যদি ঠিক হয় তাহলে টি লিখতে হবে, যদি ভুল হয় তাহলে এফ লিখতে হবে, এবং টেক্সট থেকে আমাদের লাইন তুলে প্রমাণ করতে হবে যে সেটা কেন ঠিক বা কেন ভুল। লক্ষ্য করো প্রথম প্রশ্ন, ফাদার প্রপোজ টু সেন্ড এ লেটার থ্রু রেজিস্টার্ড পোস্ট। বাবা একটা চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন রেজিস্টার্ড পোস্ট মানে পোস্ট অফিসের মাধ্যমে রেজিস্ট্রি করে। তাহলে ফলস হবে এটা, কারণ স্বামীনাথনকে দিয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল। রাইট? সাপোর্টিং লাইন দেখতে পাচ্ছ, হি প্রপোজ টু সেন্ড এ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার। নেক্সট, স্বামী স্টপড অন দ্য ব্যাংক অফ দ্য রিভার টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। সরাসরি ফলস। তারপরে সাপোর্টিং লাইন কি দিব? স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড। তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে এই ছিল আমাদের গল্প থেকে নেওয়া টেক্সট এবং তার প্রশ্ন ও উত্তর। এবার চলে আসো কবিতা। তোমরা জানোই আমি ইতিমধ্যে এবিটি এর অনেকগুলি সেটের প্রশ্ন ও উত্তর আমার এই চ্যানেলে পোস্ট করেছি। তোমাদের এই এবিটি এর প্র্যাকটিসের জন্য আমি আমার চ্যানেলে এবিটিএ ক্লাস 10 ইংলিশ বলে একটা প্লেলিস্ট তৈরি করেছি। তোমরা ওই প্লেলিস্টে গিয়ে এবিটি এর অন্যান্য সেটগুলির উত্তর দেখে নিতে পারো। আর তোমরা যদি চাও যে শুধু গ্রামার প্র্যাকটিস করবে, তাহলে এবিটি এর প্র্যাকটিস সেট থেকে শুধু গ্রামারের জন্য আমি আলাদা ভিডিও পোস্ট করেছি, যেখানে আমি 10টি করে 20টি সেটের উত্তর ইতিমধ্যেই পোস্ট করে দিয়েছি। তোমরা যদি চাও যে শুধু গ্রামার প্র্যাকটিস করবে, তাহলে ওই ভিডিওগুলি গিয়ে ওখান থেকে দেখে নিতে পারো। রাইট? আচ্ছা, লক্ষ্য করো এবার কবিতা টেক্সট তোমাদের সামনে। আমি আর টেক্সট পড়ছি না। এখানে কি আছে? ওয়ান্স আই ক্রাফট ইন অ্যান ওকুড, মানে এটা আমাদের ওই মাই অন ট্রু ফ্যামিলি থেকে নেওয়া হয়েছে। রাইট? চলে এসো প্রশ্ন উত্তর। প্রথমে আমাদের কবিতা থেকে 4টি মাল্টিপল চয়েস। লক্ষ্য করো প্রথম প্রশ্ন, ক্রিপিং ইন অ্যান ওকুড দ্য পয়েট ওয়াজ লুকিং ফর। চুপি চুপি ওক বনভূমিতে প্রবেশ করে কবি খুঁজছিলেন। কবি কি খুঁজছিলেন? তাহলে আই স্ট্যাগ, একটি পুরুষ হরিণ। নেক্সট, দ্য ওল্ড উইম্যান দ্য পয়েট মেট ওয়াজ। কবি যে বৃদ্ধা মহিলাটিকে দেখেছিলেন তিনি ছিলেন আনস্টেডি, মানে টলমল করছিলেন, তিনি অস্থির ছিলেন। নেক্সট, whenever an oak tree is felled, যখনই একটি ওক গাছ কাটা হবে, the number of trees the poet must plant is, যে সংখ্যার গাছ কবি অবশ্যই লাগাবেন সেটি কত? তাহলে 2, দুটি ছিল। নেক্সট,
When the poet came out of the oak wood, যখন কবি ওক বনভূমি থেকে বেরিয়ে এসেছিলেন, his work was the work of a tree, তাহলে এটা হবে human child, মানব শিশুর মতো। তাহলে এই হচ্ছে আমাদের মাল্টিপল চয়েসের প্রশ্ন এবং উত্তর। চলো এবার পরবর্তী কোশ্চেন দেখে নিই। লক্ষ্য করো, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স, পরবর্তী প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে 2 করে 4 নম্বর বরাদ্দ। লক্ষ্য করো প্রথম প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য ড্রিম অফ দ্য পয়েট বিনিথ দ্য বাউস? বাউস মানে হচ্ছে ডালপালা বা শাখা প্রশাখা, অর্থাৎ গাছ। গাছের নিচে কবির স্বপ্নটি কি ছিল? কবি কি স্বপ্ন দেখেছিলেন? তাহলে আমরা উত্তরে লিখবো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। আমরা উত্তর লিখবো, দ্য ড্রিম অফ দ্য পয়েট বিনিথ দ্য বাউস ওয়াজ দ্যাট হি ওয়াজ টাইড টু এ স্টেক বাই ওক ট্রিজ হু ওয়ান্ট হিম টু প্ল্যান্ট 2 oaks ফর এভরি ওয়ান ফেল্ড অর এলস বি রুটেড অ্যামং দেম ফর এভার। তোমাদের ভাষাগত একটু পরিবর্তন হতে পারে, কিন্তু মূল বিষয় কিন্তু এটাই। এই কথাটাকে আমাদের ওখানে লিখতে হবে। যদি বুঝতে পারো, নিজেতে বানিয়ে লিখতে পারো, খুব ভালো কথা। না হলে যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন তার উত্তরগুলো একটু মুখস্থ করে নিও। নেক্সট প্রশ্ন, হোয়াট কুড মেক দ্য পয়েট ডাই? কবিকে কোন জিনিসটি মেরে ফেলতে পারে? আমি তো লিখবো, দ্য পয়েট উড ডাই অর বি রুটেড ফর এভার ইফ হি ডিড নট সোয়ার টু প্ল্যান্ট 2 oak trees whenever one was cut down। হলো যে কবি মারা যাবেন যদি সে প্রতিজ্ঞা না করে বা প্রতিশ্রুতি না দেয় যে যখনই একটি গাছকে কাটতে দেখবে সে 2টি গাছ লাগিয়ে দিবে। তাহলে এই ছিল আমাদের কবিতার প্রশ্ন ও উত্তর। চলো নেক্সট, এবার লক্ষ্য করো আনসিন। তুলনামূলকভাবে আজকের সেটের আনসিনটি একটু ছোট, তাই না? চলো প্রথমে টেক্সটটাকে ভালো করে পড়ো, বোঝার চেষ্টা করো। আমি ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন মানে করে দিচ্ছি, তারপর আমরা প্রশ্ন উত্তরে যাব। তবে তোমাদের কারো যদি মনে হয় যে টেক্সট পড়া দরকার নাই, তাহলে ভিডিওটিকে একটু এগিয়ে নিয়ে উত্তরগুলি দেখে নিতে পারো। লক্ষ্য করো টেক্সট, IIT Kharagpur's Mechanical Engineering Department has unveiled a robot. আইআইটি খড়গপুরের যান্ত্রিক প্রকৌশল বিভাগ এমন একটি রোবট উন্মোচন করেছে that can identify plants with diseases and apply pesticides in farms, যা গাছের রোগ শনাক্ত করতে পারে এবং ক্ষেতে কীটনাশক প্রয়োগ করতে পারে। আনভেইলড মানে প্রকাশ করা বা উন্মোচন করা, আইডেন্টিফাই মানে চিহ্নিত করা বা শনাক্ত করা, পেস্টিসাইডস মানে কীটনাশক, আর অ্যাপ্লাই মানে হচ্ছে প্রয়োগ করা। নেক্সট, দ্য টিম হ্যাড আর্লিয়ার ডেভেলপড আ রেলওয়ে ট্র্যাক ইন্সপেকশন রোবট। এই দলটি এর আগেও একটি রেলপথ পরিদর্শনকারী রোবট তৈরি করেছিল। আর্লিয়ার মানে এর আগে, ইন্সপেকশন মানে পরিদর্শন, আর ডেভেলপড মানে তৈরি করেছে বা উন্নয়ন করেছে। নেক্সট, অ্যাপার্ট ফ্রম প্রিভেন্টিং ক্রপ লসেজ দেয়ার বাই এনহ্যান্সিং ইল্ড, বলছে ফসল নষ্ট হওয়া রোধ করে ফলন বৃদ্ধি করার পাশাপাশি, ইনহ্যান্সিং মানে ত্বরান্বিত করা, বৃদ্ধি করা, ইল্ড মানে এখানে ফসল, দ্য ইউনিয়ন মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি ফান্ডেড প্রজেক্ট অলসো এইমস টু রিডিউস ফার্মস হেলথ রিস্ক ফ্রম ম্যানুয়াল পেস্টিসাইড স্প্রেইং। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় অর্থায়িত এই প্রকল্পের আরেকটি লক্ষ্য হলো কৃষকদের হাতে কীটনাশক ছড়ার ফলে যে স্বাস্থ্যের ঝুঁকি তৈরি হয় তা কমানো। অ্যাপার্ট ফ্রম মানে পাশাপাশি বা এছাড়াও, ক্রপ লসেজ, ক্রপ মানে শস্য বা ফসল, আর ক্রপ লসেজ মানে ফসলের ক্ষতি। ইনহ্যান্সিং ইল্ড একটু আগেই বললাম, ইনহ্যান্স মানে বৃদ্ধি করা বা বাড়িয়ে দেওয়া, ইল্ড মানে ফসল, তাহলে ফলন বৃদ্ধি করা। আর হেলথ রিস্ক মানে স্বাস্থ্যের ঝুঁকি। ম্যানুয়াল মানে হচ্ছে দৈহিক, যেটা আমরা হাতে পায়ে করে থাকি, তাহলে ম্যানুয়াল স্প্রেইং মানে হাতে করে ছিটানো, স্প্রে মানে ছিটানো। হলো নেক্সট, দিলীপ কুমার প্রতিহার অ্যান্ড হিজ টিম অফ পিএইচডি অ্যান্ড প্রজেক্ট স্টুডেন্টস, দিলীপ কুমার প্রতিহার এবং তার পিএইচডি ও প্রজেক্ট শিক্ষার্থীদের দল, ইনক্লুডিং প্রদীপ নাহাক অ্যান্ড অতনু জানা, যার মধ্যে প্রদীপ নাহাক এবং অতনু জানা আছেন, হ্যাভ ডেভেলপড দ্য সেমি অটোমেটিক ট্র্যাকড মোবাইল ম্যানিপুলেটর কাম এগ্রিকালচার রোবোটিক সিস্টেম। একটি সেমি অটোমেটিক ট্র্যাকড মোবাইল ম্যানিপুলেটর সহ কৃষি রোবোটিক সিস্টেম তৈরি করেছেন, that has secured an Indian patent for this intelligence system, যা এই বুদ্ধিমান সিস্টেমের জন্য ভারতীয় প্যাটেন্ট লাভ করেছে। আচ্ছা, সেমি অটোমেটিক মানে আংশিক স্বয়ংক্রিয়, সম্পূর্ণ নয়। ট্র্যাকড মোবাইল মানে চাকার বদলে ট্র্যাক যুক্ত চলমান। ম্যানিপুলেটর মানে যন্ত্রচালিত বাহু বা হাত। আর সিকিউরড এ প্যাটেন্ট মানে প্যাটেন্ট লাভ করা। প্যাটেন্ট মানে হচ্ছে সত্য বা অধিকার, অধিকার লাভ করা বা সত্য লাভ করা। আর ইন্টেলিজেন্ট সিস্টেম মানে বুদ্ধিমান ব্যবস্থা। সিস্টেম মানে ব্যবস্থা, ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান, তোমাদের জানাই আছে, রাইট? ভালো লাগছে তোমাদের? ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দাও, যারা এখনো লাইক করোনি। লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, তারাও যেন বিষয়টি জানতে পারে। আর তোমরা আমার চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। তাহলে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও পোস্ট করবো, সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে, রাইট? আচ্ছা, লক্ষ্য করো নেক্সট, দ্য কনসেপ্ট ওয়াজ ইনিশিয়ালি ইন্ট্রোডিউসড বাই প্রতিহার। এই ধারণাটি প্রথম প্রতিহার উপস্থাপন করেছিলেন এট এ সিডিএসি কলকাতা ন্যাশনাল সেমিনার ইন 2028। সিএডিসি কলকাতা ন্যাশনাল সেমিনারে 2018 সালে, টাইটেল ট্রেন্ডস অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ আইসিটি ইন এগ্রিকালচার।
ট্রেন্ড অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ আইসিটি ইন এগ্রিকালচার শীর্ষক সম্মেলনে। আচ্ছা, ইনিশিয়ালি মানে প্রথমে বা প্রাথমিকভাবে, ইন্ট্রোডিউসড মানে উপস্থাপন করেছিলেন, সেমিনার মানে সেমিনার বা আলোচনা সভা জানেন, আর আইসিটি মানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। নেক্সট, আফটার রিসিভিং দ্য ফান্ডিং দ্য ফলোয়িং ইয়ার, পরের বছর অর্থায়ন পাওয়ার পর বা ফান্ডিং মানে হচ্ছে অর্থের যোগান, আ পেটেন্ট ওয়াজ ফাইলড ইন 2029, 2019 সালে প্যাটেন্টের জন্য আবেদন করা হয়েছিল, বাট ওয়াজ ফাইনালি গ্রান্টেড ইন 2024, কিন্তু এটি অবশেষে 2024 সালে মঞ্জুর হয়। ফান্ডিং মানে অর্থায়ন বা অর্থের যোগান, ফাইল মানে দাখিল করা, আর গ্রান্টেড মানে হচ্ছে মঞ্জুর বা অনুমোদিত হওয়া। তাহলে এই হচ্ছে আমাদের আনসিনের প্যাসেজ এবং তার অনুবাদ। চলো এবার আমরা দেখে নিই আনসিন থেকে আসা প্রশ্ন ও তার উত্তর। লক্ষ্য করো, প্রথমে আনসিন থেকে দেওয়া আমাদের মাল্টিপল চয়েস। আমরা ইতিমধ্যেই জেনে গেছি যে আনসিন থেকে আমাদের 6টি মাল্টিপল চয়েস থাকবে, রাইট? লক্ষ্য করো প্রথম প্রশ্ন, দ্য ডিপার্টমেন্ট হুইচ হ্যাজ আনভেইলড আ রোবট ইজ, যে বিভাগ এই রোবটটিকে উন্মোচিত করেছে বা উদ্ভাবন করেছেন সেটি হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। নেক্সট, দ্য আইআইটি কনসার্নড ইজ সিচুয়েটেড ইজ, এখানে উল্লিখিত আইআইটি বিভাগটি কোথায় অবস্থিত? উত্তর হবে খড়গপুর। নেক্সট, দ্য টেকনোলজি বাউন্ডেড প্রজেক্ট এইমস টু, এই প্রযুক্তি সম্মিলিত প্রকল্পটির মূল লক্ষ্য হচ্ছে, উত্তর হবে টু রিডিউস ফার্মার্স হেলথ রিস্ক ফ্রম ম্যানুয়াল পেস্টিসাইড। নেক্সট, দ্য টিম ওয়াজ হিটেড বাই, আচ্ছা এখানে হিটেড বাই মানে হচ্ছে লিড বাই, পরিচালিত হওয়া, এই দলটি কার দ্বারা পরিচালিত হচ্ছিল? তাহলে উত্তর হবে দিলীপ কুমার প্রতিহার, রাইট? নেক্সট, ন্যাশনাল সেমিনার ওয়াজ হেল্ড ইন, এই জাতীয় সেমিনারটি বা আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়েছিল কলকাতায়। দ্য প্রজেক্ট ফাইনালি সিকিউরড দ্য প্যাটেন্ট ইন দ্য ইয়ার, এই প্রকল্পটি শেষমেশ তার প্যাটেন্ট লাভ করেছিল বা অধিকার বা সত্ত্ব লাভ করেছিল কোন বছরে? তাহলে 2024। তাহলে এই হচ্ছে আমাদের মাল্টিপল চয়েস এবং তার উত্তর। চলো এবার নেক্সট, স্টেট হয়তো দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু আর ফলস। আমি আর প্রশ্ন পড়ছি না, তোমরা জানোই এখানে 3টি স্টেটমেন্ট মানে বিবৃতি দেওয়া থাকবে। আমাদের প্যাসেজ অনুসারে ওই বিবৃতিগুলি ঠিক না ভুল সেটা বলতে হবে এবং প্যাসেজ থেকে লাইন তুলে প্রমাণ করতে হবে যে সেটা কেন ঠিক বা কেন ভুল। লক্ষ্য করো প্রথম প্রশ্ন, IIT Kharagpur's manual engineering department has unveiled a robot that can identify plants with diseases and apply pesticides in farm. খড়গপুরের আইআইটি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ এমন একটি রোবট উদ্ভাবন করেছে যা গাছের রোগ শনাক্ত করতে পারে এবং ক্ষেতে কীটনাশক প্রয়োগ করতে পারে। তাহলে এটা ট্রু হবে, আমরা পেয়েছি টেক্সটে, রাইট? তাহলে সাবজেক্ট লাইন কি দিব আমরা? একদম প্রথম অংশটাই আইআইটি খড়গপুর মেকানিক্যাল, বাকি আর পড়ছি না, তোমরা দেখতেই পাচ্ছ। নেক্সট, দ্য টিম অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট হ্যাজ ডেভেলপড অ্যান ইন্টেলিজেন্ট রোবোটিক সিস্টেম, যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দল একটি বুদ্ধিমান রোবোটিক সিস্টেম তৈরি করেছে। তাহলে এটাও ট্রু। আমরা দেবো হ্যাভ ডেভেলপড দ্য সেমি অটোমেটিক ট্র্যাকড মোবাইল ম্যানিপুলেটর কাম এগ্রিকালচারাল রোবোটিক সিস্টেম দ্যাট হ্যাজ সিকিউরড অ্যান ইন্ডিয়ান প্যাটেন্ট ফর দিস ইন্টেলিজেন্ট সিস্টেম। যদি জায়গা না থাকে এতটা, যদি দেখো যে এতটা আটবে না, তাহলে শুধু এটুকু লিখলেই হবে দ্যাট হ্যাজ সিকিউরড অ্যান ইন্ডিয়ান প্যাটেন্ট ফর দিস ইন্টেলিজেন্ট সিস্টেম। হলো? নেক্সট, আ ন্যাশনাল সেমিনার ওয়াজ হেল্ড রিলেটিং টু রোবোটিক সিস্টেম ইন 2025। সরাসরি ফলস, কারণ 2025-এ নয়, ওটা 2018 সালে অনুষ্ঠিত হয়েছিল। তাহলে আমরা সাপোর্টিং লাইন কি দিব? দ্য কনসেপ্ট ওয়াজ ইনিশিয়ালি ইন্ট্রোডিউসড বাই প্রতিহার এট এ সিএডিএস কলকাতা ন্যাশনাল সেমিনার ইন 2018। হলো? তাহলে এই ছিল আমাদের ট্রু ফলস এবং সাপোর্টিং লাইন। চলো এবার নেক্সট প্রশ্ন ও উত্তর। লক্ষ্য করো, তোমরা নিশ্চয়ই জানো যে আনসিন থেকে আমাদের এখানে 4টি প্রশ্ন দেওয়া থাকবে, প্রতি প্রশ্নের মান 2, অর্থাৎ 8 নম্বরের প্রশ্ন এখানে থাকবে। আর এই জায়গাটাই তোমাদের খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, খুব ভালোভাবে। 8 নম্বরের ব্যাপার এখানে জানোই, ভালো রেজাল্ট করতে গেলে এক নম্বর গুরুত্বপূর্ণ। আমার অনেক ছাত্রছাত্রী আছে যাদেরকে আমি অফলাইনে পড়িয়ে থাকি, তারা অনেকেই 100-তে 100 কিন্তু পাচ্ছে, 90-এর উপরে তো অহরহ পেয়ে থাকে, কিন্তু অনেকবার দেখা গেলো 100-তে 100। আমাদের সময় আমরা এটা কল্পনাও করতে পারতাম না যে 100-এ 100, রাইট? কিন্তু আজকালকার ছেলেমেয়েরা করে দেখাচ্ছে, তোমরাও পারবে, শুধু চেষ্টা করো ভালোভাবে, তাহলেই হবে। লক্ষ্য করো, হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য রোবোটিক আনভেইলড বাই দ্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট? মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ উদ্ভাবিত রোবটটির কাজ কি? তার মতো লিখবো, the robot unveiled by the mechanical engineering department can identify diseased plants and apply pesticides in farm. যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ দ্বারা উদ্ভাবিত রোবটটি গাছের রোগ শনাক্ত করতে পারে এবং ক্ষেতে কীটনাশক প্রয়োগ করতে পারে। নেক্সট, হু হ্যাভ ডেভেলপড দ্য সেমি অটোমেটিক ট্র্যাকড মোবাইল ম্যানিপুলেটর কাম এগ্রিকালচারাল রোবোটিক সিস্টেম? কে সেমি অটোমেটিক ট্র্যাকড মোবাইল ম্যানিপুলেটর কাম এগ্রিকালচারাল রোবোটিক সিস্টেমটি তৈরি করেছেন? It was developed by Dilip Kumar Pratihar and his team of PhD and project students, including Pradeep Nahak and Atanu Jana. Next, where did Dilip Kumar Pratihar initially introduce the concept of the intelligent system related to robot? রোবট সম্পর্কিত এই বুদ্ধিমান সিস্টেমের ধারণাটি প্রথম দিলীপ কুমার প্রতিহার কোথায় উপস্থাপন করেছিলেন?
তাহলে আমরা উত্তর লিখবো দিলীপ কুমার প্রতিহার ইনিশিয়ালি ইন্ট্রোডিউসড ইট at a CDAC Kolkata National Seminar in 2018 titled Trends and Application of ICT in Agriculture. Hello? Next. When was the patent of intelligent robotic system filed? Intelligent robotic system প্যাটেন্টটি কবে দাখিল করা হয়েছিল? তাহলে আমরা উত্তরে লিখবো দ্য প্যাটেন্ট অফ ইন্টেলিজেন্ট রোবোটিক সিস্টেম ওয়াজ ফাইলড ইন 2019. তাহলে এই হচ্ছে আমাদের আনসিন থেকে দেওয়া প্রশ্ন এবং তার উত্তর। ভাষাগত একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু মূল বিষয় যেটা বলেছি সেটাই। তোমরা তাহলে দেখবে যে টেন্স ঠিক আছে কিনা আর মূল বিষয়টি ঠিক আছে কিনা, এই দুটো জিনিসে গুরুত্ব দিবে। কারণ টেন্সের ক্ষেত্রে তোমরা অনেকে ভুল করে থাকো, আর ভাষাগত বা মূল উত্তর যেটা সেটা ঠিকঠাক আছে কিনা এটুকু দেখে নিতে হবে। তাহলে চলো এবার আমরা দেখে নিই সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি কোশ্চেন তোমাদের সামনে। লক্ষ্য করো প্রথমে ভার্ব ফর্ম বলছে when we wishing to honor somebody we usually, এই যে দেখো ইউজুয়ালি পেয়ে গেলে, তাহলে মনে রাখবে যদি কোনো বাক্যে ইউজুয়ালি, জেনারেলি, অকেশনালি, হার্ডলি, রেয়ারলি বা ডেইলি, এভরিডে এই ধরনের শব্দ থাকে, তাহলে মোস্ট অফ দ্য কেসে সেই বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। বুঝতে পারলাম? এই যে শব্দগুলো যেগুলো বললাম, ইউজুয়ালি, জেনারেলি, অকেশনালি, হার্ডলি, রেয়ারলি, ডেইলি, এভরিডে এই ধরনের যদি শব্দ থাকে, তাহলে সেই বাক্যটি সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে চলো শুরু করো এবার। তাহলে when we wish, প্রথম অপশনটাই টু অনার সামবডি উই ইউজুয়ালি অ্যাডমায়ার, অ্যাডমায়ার মানে প্রশংসা করা, উই ইউজুয়ালি অ্যাডমায়ার হিম। দিস, আচ্ছা যেহেতু প্রেজেন্ট টেন্স তাহলে এখনো প্রেজেন্ট ব্যবহার করবো আমরা, তাহলে দিস যেহেতু সিঙ্গুলার তো ডাজ হবে। তাহলে দিস ডাজ নট মিন দ্যাট দ্য পারসন হ্যাজ অনলি ভার্চুজ অ্যান্ড নো ভাইসেস। চলো আগে বাড়ো। আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। হার্ট হেলথ ইজ এ গ্রোয়িং কনসার্ন, এ হবে হার্ট হেলথ ইজ আ গ্রোয়িং কনসার্ন ফর ইয়ং বিটিং হার্টস, ফর দে শুড টেক কেয়ার ড্যাশ কনকার হাইপারটেনশন। লক্ষ্য করো কনকার, কনকার মানে হচ্ছে জয় করা, কাটিয়ে ওঠা। তাহলে কনকার এটা একটা ভার্ব ওয়ান, আর আমি একটু আগেই বললাম যদি শূন্যস্থানের পরে ভার্ব ওয়ান থাকে তাহলে মোস্ট অফ দ্য কেসে যখন টু ব্যবহার করতে হয় সেখানে টু হবে। দে শুড টেক কেয়ার টু কনকার হাইপারটেনশন। হয়ে গেল? তাহলে এই ছিল ভার্ব ফর্ম আর আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। চলো নেক্সট এবার লক্ষ্য করো অল ডে লং দ্য ক্যাট লোভস অ্যাবাউট দ্য হাউস। এটা আমাদের টেক্সট থেকে নেওয়া হয়েছে। কি বলছে? রিরাইট ইউজিং দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড আন্ডারলাইন। নিম্ন রেখাঙ্কিত শব্দটির নাউন ফর্ম ব্যবহার করো। তাহলে লোভস, লোভ শব্দটির নিচে দাগ দেওয়া আছে। আচ্ছা মজার বিষয় হলো যে লোভ শব্দটির নাউন ফর্মও লোভ, ওটাই ভার্ব ফর্ম আর নাউন ফর্ম দুটোই এক, কিন্তু নাউন হিসেবে বাক্যকে সেটিং করতে হবে। আমি এর ইতিমধ্যেই তোমাদের বলেছি যদি ফর্ম ব্যবহার করতে বলে তাহলে শুধু ওই ফর্মটা ব্যবহার করলেই হবে না, ওই ফর্মটাকে বাক্যটার সঙ্গে উপযুক্ত জায়গায় ব্যবহার করতে হবে। তাহলে আমরা এর উত্তরে বলতে পারি অল ডে লং দ্য ক্যাট ইজ অ্যাট লোভ ইন দ্য হাউস। অ্যাট লোভ, আচ্ছা এই যে অ্যাট লোভ এটা যে নাউন হলো কি করে বুঝবো? তাহলে লক্ষ্য করো লোভের আগে কি আছে? অ্যাট। অ্যাট কি? প্রেপোজিশন। আর সবসময় মনে রাখবে প্রেপোজিশনের পরে যে শব্দটা থাকবে সেটা 100% নাউনই হবে, নাউন বা প্রোনাউন। বুঝতে পারলাম? চলো নেক্সট। আশা করি তোমাদের এই নাউন ফর্ম, ভার্ব ফর্ম এগুলি মাধ্যমিকে দিবে না, কারণ মাধ্যমিকে গত 10 বছরের কোশ্চেনে একবারও এই ধরনের কোনো শব্দ দেখা যায়নি। নেক্সট লক্ষ্য করে এবার। ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকেম অফ ইউর কাইট আস্কড ফাদার। চেঞ্জ ইনটু ডাইরেক্ট স্পিচ। আচ্ছা এটা ফাদার্স হেল্প থেকে না, সরি আওয়ার নেবে কাইট থেকে নেওয়া হয়েছে। তাহলে আমরা কি করব? তোমাদের নারেশনে নিশ্চয়ই জানা আছে যে এই যে আস্কড ফাদার রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব ইনভার্টেড কমার আগে থাকুক, ইনভার্টেড কমার পরে থাকুক বা ইনভার্টেড কমার মাঝে থাকুক, আমরা যখন ইনডাইরেক্ট করব আমরা প্রথমে রিপোর্টিং ভার্ব ব্যবহার করব। তাহলে কি হবে? ফাদার আস্কড ইফ দে ওয়ান্টেড টু নো হোয়াট হ্যাড বিকাম অফ দেয়ার কাইট। বেদলম ইফ দে ওয়ান্টেড টু নো। আচ্ছা এটা যেহেতু টেক্সটের লাইন তাহলে প্রোনাউন চেঞ্জ করার সময় আমাদের একটা লক্ষ্য রাখতে হবে যে ওই প্রোনাউনটা টেক্সট অনুসারে যাকে বোঝাচ্ছে ওর পরিবর্তে আমরা এখানে প্রোনাউন ব্যবহার করব। যেমন আমি তোমাদের বোঝাচ্ছি, যেমন ডু ইউ ওয়ান্ট টু নো, ইউ সেকেন্ড পারসন, তোমরা যারা নারেশন জানো নিশ্চয়ই জানো সেকেন্ড পারসন, তাহলে বাক্যটি যাকে বলা হচ্ছে তাকে দেখে এখানে প্রোনাউন ব্যবহার করতে হয়। তাহলে আস্কড ফাদার, বাবা জিজ্ঞেস করেছিলেন, কাকে জিজ্ঞেস করেছিলেন এখানে বলা নেই, কিন্তু আমরা টেক্সট অনুসারে জানি যেটা ক্লড আর ওই ফিলিপ্পার গল্প বলছে, তাই কি না? ওই জন্য ক্লড আর ফিলিপ্পার পরিবর্তে আমরা এখানে দে ব্যবহার করলাম, দে। আশা করি বুঝে গেছো, বাকি আমরা পরবর্তী ক্লাসে আরো ব্যাখ্যা করব। নেক্সট, দ্য পিপল ওয়ার টু স্টার্ন টু স্পিক ইন দ্য বিগিনিং। 2025 সালে এটা এসেছিল, রাইট? টার্ন ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স মানে আবার ওই একই গল্প, মানে একটা ম্যান ক্লজ আর একটা সাব ক্লজ, মানে একটা মূল বাক্যাংশ আর একটা নির্ভরশীল বাক্যাংশ, মানে বাক্যের এমন একটা অংশ যে অংশটা অন্য অংশের উপর নির্ভর করে থাকবে, মানে অন্য অংশটি না বললে ওই অংশটির মানে ব্যবহার করা যাবে না। যেমন ধরো যদি তুমি আসো আমি যাব, এখন আমি যদি বলি যদি তুমি আসো আর কিছু না বলি তাহলে কি অর্থটা ক্লিয়ার হচ্ছে? হচ্ছে না। তাহলে এই যদি তুমি আসো এই অংশটির অর্থটা তখনই পরিষ্কার হয়ে বোঝা যাচ্ছে যখন আমি বলছি আমি যাব, রাইট? তাহলে যদি তুমি আসো এটা হলো সাব ক্লজ আর আমি যাব এটা হলো ম্যান ক্লজ। বাকি আমরা জয়নিং বা ক্লজের ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে আমরা এর উত্তর কি বলবো? দ্য পিপল ওয়ার সো স্টান্ড দ্যাট দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং। হয়ে গেল? নেক্সট,
এবারে দেখো ফ্রেজাল ভার্ব। চলো প্রথমে লিস্ট দেখে নিই। লুক ডাউন আপন মানে ঘৃণা করা। আচ্ছা, তারপরে অ্যাক্ট আপন মানে ক্ষতি করা, ক্যারি আউট মানে পালন করা, আর পুট আপ উইথ মানে হচ্ছে সহ্য করা। এবার প্রশ্ন লক্ষ্য করো, 1 নম্বর, শিলা ক্যান নট টলারেট সাচ অ্যান ইনসাল্ট। টলারেট মানে সহ্য করা, ভার্ব 1, তাহলে আমরা এখানে পুট আপ উইথ লিখবো। নেক্সট, ডু নট হেট দ্য ওয়ার্কিং ক্লাস পুয়ার পিপল। হেট মানে ঘৃণা করা বা তুচ্ছ নজরে দেখা, তাহলে আমরা এখানে ব্যবহার করবো লুক ডাউন আপন। নেক্সট, ওভার ইটিং মে হার্ম। হার্ম মানে ক্ষতি করা, এটাও ভার্ব 1, তাহলে আমরা এখানে লিখবো অ্যাক্ট আপন। অ্যাক্ট আপন। এবার চলে আসছে কোশ্চেন নাম্বার 6। ইংরেজি কোশ্চেনের বা ইংরেজি পরীক্ষার সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু এটাই। এখানে আমাদের কিছু শব্দের অর্থ দেওয়া থাকবে, ওই একই অর্থের বা সমার্থক শব্দ আমাদের আনসিন থেকে খুঁজে বের করে লিখতে হবে। প্রতি শব্দের মান 2, অর্থাৎ এখানেও 8 নম্বর। যদি এই শব্দ খুঁজে পেয়ে গেলে তাহলে 8 নম্বর, যদি না পেলে তাহলে বুঝতেই পারছো, রাইট? তাহলে এটাও আমাদের খুব সিরিয়াসলি প্র্যাকটিস করতে হবে, বাড়িতে অনুশীলন করতে হবে। কারণ আনসিন মানে তো আনসিন, বুঝতেই পারছো। আনসিন মানে যেটা অজানা, আমাদের কমন আসার এখানে কোনো গল্প নেই, তাতে যদি কমন চলে আসে তাহলে খুব ভাগ্যের কথা। লক্ষ্য করো প্রথম প্রশ্ন, আ মেশিন দ্যাট ক্যান পারফর্ম দ্য অ্যাকশনস অফ এ পারসন অ্যান্ড হুইচ অপারেটস অটোমেটিক্যালি অর ইজ কন্ট্রোলড বাই কম্পিউটার। এমন একটি মেশিন বা যন্ত্র যা পারফর্ম দ্য অ্যাকশনস অফ এ পারসন, মানুষের কাজ করতে পারে, অ্যান্ড হুইচ অপারেটস অটোমেটিক্যালি, যা স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হয়, অর ইজ কন্ট্রোলড বাই এ কম্পিউটার, অথবা কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাহলে রোবট। রোবট হবে। নেক্সট, কেমিক্যাল সাবস্টেন্সেস আর ইউজ টু কিল পেটস স্পেশালি ইনসেক্টস, তাহলে এটা হবে কীটনাশক, পেস্টিসাইডস। নেক্সট, অ্যান অফিসিয়াল ডকুমেন্ট গিভিং দ্য হোল্ডার দ্য সোল রাইট টু মেক, ইউজ অর সেল অ্যান ইনভেনশন অ্যান্ড প্রিভেন্টিং আদার্স ফ্রম কপিং ইট, তাহলে এটা হবে প্যাটেন্ট। প্যাটেন্ট সত্ত্ব বা অধিকার। নেক্সট, ডান উইথ অর কন্ট্রোলড বাই দ্য হ্যান্ডস, যা হাতের দ্বারা করা হয় বা হাত দ্বারা নিয়ন্ত্রিত, তাহলে এটা হবে ম্যানুয়াল। ম্যানুয়াল। তাহলে এই ছিল আমাদের সিনোনিম। এবার চলে আসো সেকশন সি, রাইটিং স্কিল। লক্ষ্য করো প্রথম প্রশ্ন, রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস অ্যাবাউট দ্য লোকালিটি ইউ লিভ ইন, ডেভেলপিং দ্য পয়েন্টস হুইচ আর গিভেন বিলো। তাহলে ইয়োর লোকালিটি সম্পর্কে আমাদের একটা প্যারাগ্রাফ বা এখানে রচনা লিখতে বলেছে। লক্ষ্য করো উত্তর, আমি উত্তর পড়ে আর সময় নষ্ট করছি না, তোমরা প্রয়োজন হলে স্ক্রিনশট নিয়ে রাখো, পরে খাতায় নোট করে নিবে বা মুখস্থ করে নিতে পারো যদি প্রয়োজন মনে করো, রাইট? আশা করি স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। চলো এবার নেক্সট কোশ্চেন। এবারে লক্ষ্য করো, রাইট এ স্টোরি উইদিন 100 ওয়ার্ডস ইউজিং দ্য গিভেন হিন্টস, গিভ এ টাইটেল টু দ্য স্টোরি। এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টের উপর ভিত্তি করে আমাদের একটি গল্প লিখতে হবে। লক্ষ্য করো উত্তর তোমাদের সামনেই আছে। দ্য ওয়াইজ অ্যান্ড, আমি চেষ্টা করেছি খুব সহজ সরল ভাষায় লেখার, কিন্তু যেন ইউনিক স্টাইল হয়, যেন তোমরা এই গল্পটি যদি তোমরা লেখো বা পরীক্ষায় আসে তাহলে যেন ফুল মার্কস পেতে পারো। একদম সহজ সরল ভাষায় কিন্তু স্টাইলিশ ভাষায় লিখেছি। আর গল্প লেখার জন্য যা যা শর্ত, যেমন ডাইরেক্ট স্পিচ ব্যবহার করতে হবে, মোরাল দিতে হবে, আমি সব কিছু দেওয়ার চেষ্টা করেছি, রাইট? আশা করি স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে তোমাদের। চলো এবার নেক্সট পরের কোশ্চেন। এবার লক্ষ্য করো, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি এক্সপ্রেসিং ইউর কনসার্ন অ্যাবাউট দ্য আউটব্রেক অফ ডেঙ্গু ইন ইউর লোকালিটি। তোমার এলাকায় ডেঙ্গু ছড়িয়ে পড়েছে, এই বিষয়ে উদ্বেগ জানিয়ে এডিটরকে, মানে সংবাদপত্রের সম্পাদককে চিঠি লেখো। এডিটোরিয়াল লেটার 2025 সালে চলে এসেছে, তাই তোমরা যারা 2026 সালে মাধ্যমিক দিবে, আমার মনে হয় তোমাদের জন্য এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। তবে যেহেতু আমি এখানে উত্তর করছি, তো উত্তর তোমাদের সামনে, এই যে লক্ষ্য করো উত্তর। আশা করি দেখতে পাচ্ছ তোমরা, স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। তাহলে এই হচ্ছে আমাদের সেট নাম্বার 13, পেজ নাম্বার 354 এর প্রশ্ন এবং তার উত্তর। আশা করি তোমরা উত্তরগুলি বুঝতে পেরেছো, তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, তোমাদের এক একটি লাইক আমাকে এই ধরনের ভিডিও বানাতে আরো উৎসাহিত করে। কমেন্ট করে জানাও ক্লাসটি ইউজফুল মনে হলো কিনা, বা তোমরা পরবর্তীতে আর কি ধরনের ক্লাস চাও। আর আমি তোমাদের যেমনটা বললাম যে এবিটি এর অন্যান্য সেটগুলোর উত্তর যদি দেখতে চাও, তাহলে এই চ্যানেলের প্লে লিস্টে এবিটি এ ক্লাস 10 ইংলিশ বলে একটা প্লে লিস্ট আছে, সেই প্লে লিস্টে গিয়ে তোমরা এবিটি এর অন্যান্য সেটগুলোর উত্তর দেখে নিতে পারো। আমি ইতিমধ্যে অনেকগুলি এবিটি এর সেটের উত্তর ওখানে পোস্ট করেছি। আর যদি এবিটিএ থেকে শুধু গ্রামার প্র্যাকটিস করতে চাও, তাহলে শুধু গ্রামারের জন্য আমি 2টি ক্লাস পোস্ট করেছি, যেখানে আমি 10টি করে এবিটিএ এর প্র্যাকটিস সেটের প্রশ্ন এবং গ্রামারের উত্তর ওখানে করে রেখেছি। আর যদি রাইটিং স্কিল শিখতে হয়, তাহলে এই চ্যানেলের প্লে লিস্টে রাইটিং স্কিল বলেই একটা প্লে লিস্ট আছে, ওই প্লে লিস্টে গিয়ে তোমরা তোমাদের রাইটিং স্কিলের ক্লাসগুলো দেখে নিতে পারো, যেখানে আমি ইতিমধ্যে স্টোরি রাইটিং, বায়োগ্রাফি রাইটিং, প্রসেস রাইটিং, লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং ইত্যাদি সব ভিডিও পোস্ট করে রেখেছি। শুধু যাও আর দেখো। আর যদি তোমাদের 2026 সালের মাধ্যমিকের ইংলিশ রাইটিং স্কিলের সাজেশন দেখতে হয়, তাহলে মাধ্যমিক ইংলিশ এবং হাই মাদ্রাসা ইংলিশ, ওখানে গিয়ে আমি তোমাদের সাজেশনের ভিডিও পোস্ট করেছি। হাই স্কুল বোর্ডের জন্য আলাদা এবং হাই মাদ্রাসা বোর্ডের জন্য আলাদা, তোমরা সেখানে গিয়ে প্রয়োজন অনুসারে তোমাদের ক্লাসগুলি দেখে নিতে পারো। এক কথায় তোমাদের যত রকম প্রয়োজন, আমি চেষ্টা করছি সব রকম প্রয়োজন মেটানোর। তাই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে রাখো। আর ফেসবুক দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও, তাহলে যখনই আমি কোনো ভিডিও পোস্ট করবো সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। তাহলে খুব শীঘ্রই তোমাদের সামনে আবার উপস্থিত হবো পরবর্তী সেটের উত্তর নিয়ে। ততক্ষণ তো খুব ভালো থাকো, খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করো। হ্যাপি লার্নিং।